এক বছরে দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল অবস্থায় এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীদার সংলাপে তিনি কথা বলেন। মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে রোববার টক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক 3 দিনের সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সকাল 10টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখান থেকে ইনানী গিয়ে সম্মেলনে যোগ দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে মিয়ানমারের জান্তা ও আরাকান বাহিনীর নির্যাতনের হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও 2017 সালে এবং তার আগেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। 2017 and even before that, Bangladesh opened its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। The country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এতে যোগ দিয়েছেন 40টি দেশের প্রতিনিধি। 3 দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশে গণতন্ত্রকে বাস্তবায়নের জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, আর তা হচ্ছে নির্বাচন। সুষ্ঠু ও অবাধ ভোটের মাধ্যমে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটি। পরে ডক্টর মঈন খান বলেন, ফেব্রুয়ারিতে ভোট দিতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়েছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ। হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি কথা বলেন। তিনি জানান, পিস্তল ও শটগান উদ্ধার করলে 50,000 টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে 1 লাখ টাকা, SMG 1.5 লাখ, LMG 5 লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে দ্রুত সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পিস্তল হলো 50,000, শটগান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, SMG 1,50,000, LMG 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন, এই জন্য আমরা এখনো টাকা ডিক্লেয়ার করি নাই, বাট আপনাকে ধন্যবাদ দিব। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। জুলাই আগস্ট আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এর সাক্ষ্য গ্রহণ হবে। এরই মধ্যে আদালতে হাজির হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
গত 24 আগস্ট 7ম দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। ওই দিন 3 জন সাক্ষী জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এখন পর্যন্ত এই মামলায় 19 জনের জবানবন্দি রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজি বাইকের 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজি বাইককে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। বরিশালের মোলাদিতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 500-র অধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি। জয়ন্তী নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদী ভাঙছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের মোলাদি উপজেলায় জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন জয়ন্তী নদী পারের বহু মানুষ। গত কয়েকদিনের নদী ভাঙনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচির গ্রাম, সাহেবেরচর গ্রামে বয়াতি বাড়ি নামক স্থানে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে অন্যত্র ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। আমাদের এইখান থেকে অবৈধভাবে বিভিন্ন সময় বালি উত্তোলন করা হয় এবং ইটের যে বাটা আছে, এই বাটার কারণেও নদী ভাঙন অনেক সময় দেখা দেয় এবং হয়। আমাদের বাবা মার ভিটি যা ছিল তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা অসহায়ভাবে দিন কাটাচ্ছি। এখন বাচ্চা কাচ্চাকে কিভাবে স্কুলে দেব, কিভাবে মানুষ করব, এটা নিয়ে আমাদের মুশকিল। কোনো জায়গা বসা নাই, আমাকে একটু স্থান হলে আমরা একটু থাকতে পারতাম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল, ফলে প্রতিনিয়তই ভাঙছে নদী পার। সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছেন তারা। এরই মধ্যে নদী ভাঙন রোধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করেন। এই নদী ভাঙনটি যদি রোধ করা না হয় তাহলে আমাদের এই মাদ্রাসাটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন ক্লাস করি, আমাদের অনেক আতঙ্কের মধ্যে থাকে। আমাদের মাদ্রাসা খুব কাছে নদী ভাঙন এসে পড়ছে। আমরা এই জায়গায় ব্লক ফালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নদী ভাঙনের কবল থেকে মাদ্রাসাকে যদি বাঁচানো না যায়, এটা রোধ না করা যায়, তাহলে যে কোনো সময় এই মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এখানে একটি ভাঙন হয়, স্থানটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। তবে স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুতই এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। শুধু আশ্বাস নয়, জয়ন্তী নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফরিদপুরের তালমা রেল স্টেশন এলাকা। দিনের বেলা সাধারণ মানুষের যাতায়াত, ট্রেন আসা যাওয়ার দৃশ্য সবকিছু স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামতেই পাল্টে যায় পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এখানে বসে যায় মাদকের হাট, আর এর আড়ালে গড়ে ওঠে বাসমান পতিতালয়। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। অন্ধকারাচ্ছন্ন তালমার রেল স্টেশন এলাকা। দিনের আলোতে সবকিছু স্বাভাবিক থাকলেও যেখানে রাতের আধার নামলেই বসে মাদকের হাট আর ভাসমান পতিতালয়। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ করছে স্থানীয় এক প্রভাবশালী, যার সহযোগী হিসেবে জড়িত আরও বেশ কয়েকজন। চালাচ্ছে বেপরোয়া মাদক আর রমরমা দেহ ব্যবসা। এদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউ। চুরি চামারিটা করে লই যারা ট্যাবলেট টুবলেট গাঁজা মাজা খায়, ওটা পয়সা যখন ফুরাই যায়। রাত পোহানে শোনা যায় কি যে অমুকের একটা ভ্যান নাই, অমুকের একটা মোটর চুরি হয়ে গেছে, অমুকের টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে। স্বাধীন সে একজন ডিলার, অরিজিনাল একজন ডিলার, তারে দেখা গেছে 2-1 মাস পর পরই পুলিশে ধরে নিয়ে যায়। দেখা গেছে সকালবেলা ধরে নিলে বিকেলবেলা তারা ছেড়ে দেয়। পুলিশে যদি টাকা না খাইতো বা চালান যদি না এনে দিত, তাহলে তো আপনার এগুলো বেচা বন্ধ হয়ে যেত।
তাদের থেকে ভয় পাইতো। অভিযোগ রয়েছে শুধু তালমা নয়, উপজেলার বিভিন্ন এলাকায় এই সিন্ডিকেট মাদকের সাপ্লাই দিচ্ছে। এতে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে তরুণ সমাজ। আমাদের এখানে একদম তাড়িয়ে দিন বড় করি, আমাদের পুরাফানে আপনাদের দেখলে আরো খারাপ হয়ে যাবে। সন্ধ্যা নামার পরেই ওই জায়গাতে টাস, তারপরে বাবা, গাঁজা, মানে নেশাগ্রস্ত যত যা আছে ওই মোড়ে গেলে পাওয়া যায়। পড়ালেখা বাদ দিয়ে, খেলাধুলা বাদ দিয়ে এই মোবাইলে আসক্ত, এরপরে এই বিড়ি সিগারেট কি বলে এগুলো খায়। তো আমরা চাই এগুলো যেন না খায়, মানে এগুলো মুক্ত একটা সমাজ চাই। স্থানীয় পুলিশ বলছে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তারা। তবে স্থানীয়রা প্রশ্ন তুলছেন, অভিযান থাকলেও দৃশ্যমান ফল নেই, বরং দিন দিন বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স, কোনো ছাড় নাই। মাদক পাইলে আমরা অবশ্যই থেকে আইনে আওতায় নিয়ে আসবো। তো রেল স্টেশন এলাকায় রেলের পুলিশের আওতায় তারপরেও আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা উদ্ধার করতে সক্ষম হলে আমরা আইনে আওতায় নিয়ে আসবো। সচেতন মহলের দাবি, অবিলম্বে তালমার রেল স্টেশন এলাকায় সক্রিয় সিন্ডিকেট ভেঙে দিতে হবে, নইলে পুরো সমাজকে ঠেলে দেওয়া হবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ছোট যে বাচ্চা বাচ্চা পোলাপান, সেই পোলাপানও বর্তমান নেশা করে, গাঁজা খায় আর ট্যাবলেট খায়। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। গাজীপুরের কালিয়াকৈরে চারদিকে শিল্প কারখানার ভিড়, নেই ফাঁকা জমি, নেই চাষের মাঠ। তবুও হার মানেননি স্থানীয়রা, বিকল্প খুঁজে নিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাঝের ডিভাইডারে গড়ে তুলেছেন এক টুকরো সবুজ খামার। একেএম শিশিরের রিপোর্ট। শিল্পোদ্দূষিত গাজীপুরে যাদের জায়গা নেই চাষাবাদের, তারাই বেছে নিয়েছেন এই ডিভাইডারকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে চোখ ফেলতে অনেকটা চমকে উঠবেন যে কেউ। দৃষ্টিনন্দন ফুল গাছ আর তার সাথে নানা জাতের সবজির চাষ, এ যেন ভিন্ন রকম এক বাংলাদেশ। সবজি গাছ চাষটা করা খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগে, আমরা নিয়ে কিনা খাইতে পারি। কালিয়াকৈরের এই সড়ক ডিভাইডারের উপর 12 মাসই নানা জাতের শাকসবজির চাষ করেন আশেপাশের বাসিন্দারা। শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল মুক্ত মাটিতে ফলনও হয় বেশ ভালো, আর তাই তো দিন দিন কদর বেড়েছে এখানে চাষাবাদের। আমাদের আবাদি জমি নাই, সেই কারণে এখানে আবাদ করি। সরকারে যদি বীজ ফ্রি দিত, বীজ টিজ দিত, তাহলে আরো আমরা ভালোভাবে আবাদ করতে পারতাম। শাক যখন প্রথম বুনছি তখনকার তো আপনার ভালো হয়েছে, জঙ্গল ভরা ছিল। আমরা সময় বুদ্ধি করলাম যে এটা পরিষ্কার করে শাকসবজি লাগালে এখন আমি নিজে খাইতে পারবো, সবাই খাইতে পারবো। এলাকাবাসীর এমন উদ্যোগকে স্বাগতই জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত তারা। ফলমূল উৎপাদনের প্রয়াসকে সবসময় আমরা এটাকে এগিয়ে রাখি এবং আমরা তাদেরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করতে সবসময় সজাগ রয়েছে। এনথুজিয়াস্টিক যে মানুষ চেষ্টা করছে কিছু একটা করার জন্য, যে কোনো জমি আনইউজড রাখবে না। আবার একই সাথে একটা ভয়েরও জায়গা আছে, কারণ এটা হচ্ছে হাইওয়ে রুট, খুব ব্যস্ততম একটা সড়ক। বিশুদ্ধ মাটিতে চাষ করা এই শাকসবজির কদর দিন দিন বাড়ছে। সহায়তা পেলে পরিবারের চাহিদা মিটিয়ে সড়কে উৎপাদিত পণ্য বাজারজাতের পরিকল্পনাও এখানকার চাষিদের। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।